বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়ির দিকে তাকালো তখন ঘড়িতে বাজে রাত 9:15। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা বিমলকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, মিনিট 5 আগে চলে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, ও, চলে গেছে। তা দিল্লি যাবার অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপচাপ করে তারপরে জবাব দিল, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, আরে না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল বলল। ঠিক আছে। টিকিট কাউন্টারের সাথেই ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখল ওয়েটিং রুমটা পুরোটাই ফাঁকা। বিমল ওয়েটিং রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য সোফা রাখা ছিল। তার মধ্য থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখলো। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমলের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার ওপর রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতন আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মিলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখল লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সাথে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতরে বেশ কয়েক মিনিট স্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমের স্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? লোকটা সাথে সাথে জবাব দিল, দিল্লি যাব, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবে মাত্র 4 দিন হলো রিটায়ার্ড হয়েছি, তাই আর এখানে থাকবো না। ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনার মতো দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই? বিমল বলল, হুম। তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর নাতনি আছে। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ওহ, আই অ্যাম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন। তা যাকগে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটি মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়, আমার নাম রতিকান্ত দাস। আপনার? বিমল বলল, আমার নাম বিমল হাওলাদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনার বেশ জানাশোনা হয়ে গেল।
কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতেই পারেনি। ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে ওদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, ট্রেন চলে এসেছে, চলুন তাড়াতাড়ি। বিমল লোকটাকে বলল। চলুন তাহলে, বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতেই বলা যাবে। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের দরজা ঠেলে বাইরে গেল। বিমলের পিছনে পিছনে সেই লোকটা ওয়েটিং রুমের দরজা ঠেলে বাইরে বের হলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সে লোকটাও ট্রেনে উঠে পড়ল। বিমল দেখল ট্রেনটা পুরোই ফাঁকা। ট্রেনের ভিতরে কেবলমাত্র ওরা দুজনেই। বিমল জানালার কাছে সিটে গিয়ে বসলো। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, না। বিমল বলল, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখলো ওর ছোটবেলাকার বন্ধু ফোন দিয়েছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতে ফোনের ওপার থেকে সাংঘিক জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। বিমল বলল। আমি এই সবে ট্রেনে উঠলাম। সাংঘিক জিজ্ঞাসা করলো, কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? বিমল বলল, রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়, যার জন্য রাত 9টার ট্রেনটা আমাকে মিস করতে হয়। তাই অপত্য 10:30টায় লাস্ট ট্রেনে আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময়ে আমি পৌঁছে যাব। সাংঘিক বলল। ঠিক আছে, সাবধানে আয়। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে সাংঘিক ফোনটা কেটে দিল। বিমল দেখল লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে বিমলের বুঝতে পারল বইটা ভূতের গল্প। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগুন দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি। কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই, এটা কখনো বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। লোকটা উল্টো বিমলকে জিজ্ঞাসা করলো, কেন, আপনি ভূত বিশ্বাস করেন না? বিমল বলল, না, আমি ওইসব ভূতে বিশ্বাস করি না। ভূত বলে কিছুই নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে, তাহলে তো আপনি বিশ্বাস করবেন। বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্তৃত হয়ে গেল। লোকটার সারা মুখ রক্তে লেগে রয়েছে। থুতনির এক দিকটা কোনো ভারী জিনিস আঘাত লাগার ফলে থতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলায় যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেক চেষ্টা করার পরও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটুও দেরি না করে শীত থেকে উঠে সামনের অন্ধকার গামলার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের উপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি ফেটে রক্ত বের হতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চ অন করে পায়ের কাছে মারতে বিমলের গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আদা খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের উপর টর্চের আলো পড়তেই বিমল আঁতকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ এ এ এ তো টিকিট কাউন্টারে বসে থাকা ওই লোকটা।
তার মানে? বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনে যেই কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতে অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখল ওর থেকে কিছু দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু হিয়ালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি করে ছেড়ে দিই বলুন? বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পৈশাসিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই কুকুরের মতো দেখতে দানব আকারের হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়ে তো বিমলের হাত পা থরথর করে কাঁপছে। দেখতে দেখতে কুকুরের মতো সেই দানব আকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীর কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে ওই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চেষ্টা ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে নিজে অসহায়।